জুলাই ঘোষণাপত্র ছাড়া ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা হতে পারে, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। হঠাৎ করে তার এমন কথা কেন মনে হলো? কেন তাদেরকে গাড়ি পোড়ানোর মামলায় জড়াবে কেউ? কেন তাদের বিরুদ্ধে মামলাবাজি হবে? কেন তাদেরকে হয়রানি করা হবে? এই প্রশ্নগুলো তার মাথায় কেন কাজ করছে হঠাৎ করে? কি বললেন তিনি? কেন ভয় পাচ্ছেন? তাহলে কি এমন কর্মকাণ্ড তারা করছেন যে কর্মকাণ্ড এক ধরনের হিংসাকে উস্কে দিচ্ছে, একটা হিংসাত্মক ইতিহাস তৈরি করছে, যে ইতিহাসের বলি তাদেরকেও হতে হবে? সেই ব্যাপারটা কি সেদিকেই যাচ্ছে? বিশেষ করে আওয়ামী লীগকে ইঙ্গিত করে এমন কথা তা তিনি বলেছেন, তার মুখ থেকে আমরা শুনলাম। কি বললেন তিনি, বাস্তবতাই বা কী, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। তিনি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলাও দেয়া হতে পারে এমন কথা বলেছেন। তিনি কি বললেন সেটা আগে জেনে নিই, তারপরে সেটা নিয়ে একটু আলোচনা করলেই ব্যাপারটা খোলাসা হয়ে যাবে আমার মনে হয়। তিনি বললেন যে জুলাই অভ্যুত্থানকে অনেক বিদেশি গণমাধ্যম একটি মব ভায়োলেন্স হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর। অল্প সময়ের মধ্যে একটি দমন পীড়নমূলক সরকার পতনের ঘটনা অনেকেই মেনে নিতে পারছে না বলেই এমন প্রচারণা চালানো হচ্ছে। আজ থেকে ২০ বছর পর এমনও হতে পারে গাড়ি পোড়ানোর মামলায় আন্দোলনকারীদের কারো নামে মামলা হতে পারে। ফাতেমা আরও বলেছেন, এই প্রবণতা আসলে এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে একটি অভ্যুত্থানকে ভুয়া, ভিত্তিহীন বা হিংসাত্মক বিদ্রোহ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ বাস্তবতা হলো এটি ছিল মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়ন, বৈষম্য বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি ঐতিহাসিক মুহূর্ত। এই আন্দোলনের প্রকৃতি ও উদ্দেশ্যকে জনগণের সামনে আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে তুলে ধরা এখন সময়ের দাবি। তিনি বলেন, এই ঘোষণাপত্রে তুলে ধরতে হবে শেখ হাসিনার শাসনামলে কী ধরনের দমন নীতি চলেছে, স্বৈরাচার কীভাবে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং কেন একটি কোটা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। খুবই ভালো কথা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নানা রকমের অপপ্রচার চলছে, এটা সত্য কথা। সেই অপপ্রচার করা উচিত নয়, সেটাও সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অপপ্রচারগুলো কেন চলছে? অপপ্রচারগুলো চালানোর যে বাস্তবতা, সেই বাস্তবতা তৈরি কেন হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত কিছু নেতারাই এটা তৈরি করে দিচ্ছেন। তাদের কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিচ্ছে, হিংসার জন্ম দিচ্ছে, যে কারণে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন যে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, হয়রানির ঘটনা ঘটবে। কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। বৈষম্যহীন সমাজ চেয়ে আমরা আদতেই কি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পেরেছি? পারিনি। আমরা দেখেছি যে সার্জিস আলম তার উপজেলায় গিয়ে উপজেলার সরকারি সমস্ত কর্মকর্তাদের নিয়ে উপজেলা কনফারেন্স রুমে মিটিং করছেন। একজন ছাত্র নেতা, তিনি একটা রাজনৈতিক দলের সদস্য, তিনি যে সরকারি কর্মকর্তাদের নসিহত করছেন, তাদেরকে নিয়ে মিটিং করছেন, এটা কি পারে? এটা কি কোনোভাবে নিয়মের মধ্যে পড়ে? কিন্তু সেই সুযোগটা সরকারি কর্মকর্তা এবং সরকার করে দিচ্ছে। এটা কি বৈষম্য না? বৈষম্যহীন সমাজ গড়ার পরে তো এটা হওয়ার কথা ছিল না, এটা হচ্ছে। আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে রিপোর্ট সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে গেজেটটা প্রকাশিত হয়েছে সরকার থেকে, এবং প্রধান উপদেষ্টা একটা স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে 834 জন শহীদ হয়েছে। জুলাই ফাউন্ডেশন থেকে তাদের ওয়েবসাইটে সংখ্যাটা 820। কিন্তু জাতিসংঘ তাদের রিপোর্টে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত 1400 জনের তালিকার কথা বলেছে, যে এটা আনুমানিক 1400 জন। তো 1400 জনের মধ্যে যদি 834 জন বাদ দেওয়া যায় তাহলে প্রায় 600 জন। এই 600 জন আগস্টের 5 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত এই 10 দিনে মারা গেছে। তো এই 10 দিন তো আন্দোলন ছিল না। এই 10 দিনে কিভাবে মারা গেল, কিভাবে মরল, কেন মরল? এক ধরনের হিংসা ছড়িয়ে দেওয়ার কারণেই তো মরল। এই হিংসাটা না ছড়িয়ে দিলে যেটা হতো সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ কখনোই স্পর্ধা করতো না এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমা, হয়রানি করার প্রসঙ্গ, যেটা উমামা ফাতেমা ভয় পাচ্ছেন।
আজকে যে ত্রাসের রাজত্ব, মবের রাজত্ব তৈরি করা হয়েছে এবং এক ধরনের মানে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, সেই ভয়ের সংস্কৃতি যদি ঐতিহাসিকভাবে বংশ পরম্পরায় চলতেই থাকে তাহলে পরিস্থিতি এখনকার চেয়ে আরও বেশি ঘোলাটে হবে। বৈষম্যবিরোধী আন্দোলন করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের দুর্নীতির বিরুদ্ধে। সেখানে সাধারণ যারা আওয়ামী লীগ করে, যারা যে সকল সংস্কৃতি কর্মী আওয়ামী লীগের সাপোর্টার, যারা শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে একটা সেলফি তুলেছেন, 15 আগস্টের জাতীয় শোক দিবসে একটা স্ট্যাটাস দিয়েছেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে একটা স্ট্যাটাস দিয়েছেন, এই সাধারণ আওয়ামী লীগার তাদেরকেও তো আক্রমণ করা হচ্ছে। কদিন আগে আমরা দেখলাম অভিনেতা সিদ্দিককে রাস্তায় জামা কাপড় ছিঁড়ে মারধর করে থানায় দেয়া হলো। সিদ্দিকের অপরাধ কি? সিদ্দিকের অপরাধ হচ্ছে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। একটা অপরাধ যদিও রয়েছে, তিনি তারেক রহমানের সমালোচনা করেছিলেন। তো রাজনীতিতে যদি সমালোচনা সহনশীল রাজনীতি না হয়, যদি এক দল আরেক দলের সমালোচনাই সহ্য করতে না পারে, তাহলে এই রাজনীতি তো বাংলাদেশকে গহীন অরণ্যে নিয়ে যাবে। সেই প্রসঙ্গও কিন্তু বলা হচ্ছে। আজকে যে সংস্কৃতি তৈরি করা হচ্ছে, যে মবের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, যারা তৈরি করছে তারাই আবার ভয়ের সংস্কৃতির কথা বলছে যে আমাদের নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হতে পারে। তা আওয়ামী লীগের এত বড় সাহস কোত্থেকে হবে যে বৈষম্যবিরোধী আন্দোলনের সূর্য সৈনিকদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দেবে কিংবা হিংসাত্মক কোনো কিছু করবে? যদি আপনারা হিংসা না ছড়ান, আপনারা শেখ হাসিনার বিচার করেন, আওয়ামী লীগের দোষীদের বিচার করেন, কিন্তু ঢালাওভাবে যে ধরনের কর্মকাণ্ড করে চলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী নানা রকমের কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, 32 নম্বরের বিদেশি ওহিতে 32 নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, এই কর্মকাণ্ডগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য কর্মকাণ্ড নয়। আর এই কর্মকাণ্ডের ফলে যদি ভবিষ্যতে কোনো পক্ষ এগুলোকে এগুলো ইতিহাসে লিখে নিয়ে ভবিষ্যতে আবার প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠে, তাহলে সেই পথ তো আমরাই দেখিয়ে দিচ্ছি। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুদ্ধ করেছি, তারা যদি সঠিক এবং সহজ রাজনীতির পথটা তৈরি করতে পারতাম, একেবারেই বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করার অন্তত শুরুটা করতে পারতাম, তাহলে আমাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করতো না। সুতরাং কেন যেন মনে হয় যে এই ভয় তৈরি হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেরা দায়ী বলি আমরা ভয় পাচ্ছি ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দেয়া হতে পারে। ভবিষ্যতে তো আমাদের কর্মকাণ্ড যদি ভালো হয়, আমাদের কর্মকাণ্ড যদি জনগণ পছন্দ করে, তাহলে ভবিষ্যতে তো ওই দুষ্ট শক্তি আর ক্ষমতাতেই আসতে পারবে না, জীবনে আর ক্ষমতার নামই নিতে পারবে না। জনগণের কাছে আমরা এত বেশি প্রিয় হব যে তারা ক্ষমতায় আসার স্বপ্নই দেখতে পারবে না। তাহলে গাড়ি পোড়ানোর মামলা দেবে কোত্থেকে? তো ক্ষমতায় তারা যেন আসার স্বপ্ন না দেখতে পারে, সেটা মেরে ধরে তো হবে না, তাদের উপরে মব করে হবে না, আমার কর্মকাণ্ড দিয়ে হবে। আমার ভালোবাসা, আমার প্রতি জনগণের ভালোবাসা এমনভাবে তৈরি করতে হবে, গাঁথুনিটা এত শক্ত করতে হবে যেন জনগণ আমাকেই ভালোবাসে। ওই স্বৈরাচারের শক্তিকে, ওই দুর্নীতিবাজ শক্তিকে জনগণ যেন আর কখনোই প্রশ্রয় না দেয়। কিন্তু জনগণ যদি আপনাদের উপরে বিরক্ত হয়ে ওদেরকে আবার ক্ষমতায় বসায়, আবার যদি প্রশ্রয় দেয়, তাহলে আপনাদের উপরে আবার যদি প্রতিশোধের নেশায় তারা মত্ত হয়ে যায়, সমাজটা কি এভাবেই চলবে? সমাজে কি আমরা শুধুমাত্র মবই দেখে যাব? আমরা শান্তিতে ঘুমাতে পারবো না? সেই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায়। আমার মনে হয় যে এই ভয় যেন মনের মধ্যে মনকে জয় করতে না পারে, মনের ভেতরে বাসা বাঁধতে না পারে। সেই কারণে আমাদের উচিত পথটা বদলে ফেলা। আমরা যে পথে আছি সেই পথটা ভুল পথ, হিংসার পথ, দমনের পথ, মবের পথ। সেই পথটা পাল্টে আমরা যদি সুন্দর সহনশীল একটা সমাজ গড়তে পারি, সেই পথ তৈরি করতে পারি, তাহলে সেই পথে আমরা আজীবন রাজত্ব করব। আমাদেরকে জীবনেও কেউ সরাতে পারবে না, আমাদের এই ভয়ও কাজ করবে না যে আমাদেরকে কেউ গাড়ি পোড়ানোর মামলায় কাঠগড়ায় দাঁড় করাবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।